হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু সিবিসি টপার और কম্পিটিটিভ বায়োলজি কমান্ডো টপার। আশা করি তোমরা প্রত্যেকে অত্যন্ত ভালো আছো এবং তোমরা এনজয়ের সাথে পুষ্টিবিজ্ঞান পড়াশুনো করছো। আজকে আমরা ক্লাস 12-এর সেমিস্টার 4-এর পুষ্টিবিজ্ঞানের যে বিশেষ টপিক আমরা শুরু করেছিলাম পথ্য ও পথ্যবিজ্ঞান, সেই টপিকস নিয়ে আমরা আলোচনা করব। তো দেখো, এখনও পর্যন্ত আমরা পুষ্টিবিজ্ঞানে 10টি ক্লাস অলরেডি করে ফেলেছি। আজকে হচ্ছে 11তম দিনের ক্লাস। আমরা প্রতিটা ক্লাস অত্যন্ত ছোট ছোট ক্লাস করছি এবং প্রতিটা ক্লাসে গুরুত্বপূর্ণ যেগুলো কনসেপ্ট সেগুলোকে বোঝার চেষ্টা করছি। তোমাদের কোনো রকম কোনো জায়গায় সমস্যা থাকলে অবশ্যই ভিডিওর কমেন্ট করেই হোক বা তোমরা যে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে সেখানে গিয়েও কিন্তু তোমরা আমাকে তোমাদের সমস্যার কথা জানাতে পারো। তো আজকে আমরা যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিভিন্ন রোগ নিরাময়কারী পথ্য সম্বন্ধে আমরা জানব এবং আমরা জানব যে পথ্য প্রদানের যে পদ্ধতি রয়েছে বিশেষ শারীরিক অবস্থার উপর ভিত্তি করে, সেই পথ্য প্রদানের অবস্থার উপর ভিত্তি করে মানে শারীরিক অবস্থার উপর ভিত্তি করে যে পথ্য প্রদানের যে পদ্ধতি সেগুলো। আমার ঠান্ডা লেগেছে এবং তার ফলে আমার তোমার জিভে অনেকটা ঘা হয়েছে, তার ফলে আমার কথা বলতে একটু সমস্যা হচ্ছে। যাই হোক, তোমরা আমার সাথে আশা করি কোঅপারেট করবে। তো আমরা গত ক্লাসে দেখেছিলাম যে পথ্য বলতে কি বোঝায়। আমরা দেখেছিলাম পথ্য হচ্ছে সেই সমস্ত খাদ্য উপাদান যারা আমাদের নির্দিষ্ট রোগ নিরাময়ে সাহায্য করে, তাদেরকে আমরা বলেছিলাম পথ্য। আমরা ডায়েটেটিক্স বলতে কি বলেছিলাম না, যে শাখায় পুষ্টিবিজ্ঞানের সাহায্যে আমরা এই পথ্য নিয়ে আলোচনা করছি সেটাকেই আমরা বলেছিলাম পথ্য বিজ্ঞান বা ডায়েটেটিক্স। আমরা বিভিন্ন রকমের খাদ্য সম্বন্ধে পড়েছিলাম যেগুলো পথ্য হিসেবে ব্যবহৃত হয়। তো এখন আমরা দেখি যে রোগ নিরাময়ের জন্য কোনো রোগ হয়েছে, বিশেষ কোনো রোগ হয়েছে, তার উপর ভিত্তি করে মানে এক একটা রোগের এক এক রকমের আমরা জানি যে খাবার হয়। তো তার উপর ভিত্তি করে আমরা রোগ নিরাময়কারী যে পথ্য তাদেরকে মেনলি আমি 6টা ভাগ এখানে দেখিয়েছি, এছাড়াও হেরফের হয়। তো যেমন কি উচ্চ প্রোটিন সমৃদ্ধ পথ্য, মানে তোমার শরীরে কোনো কারণে প্রোটিনের অভাবজনিত যে রোগগুলো হচ্ছে সেইগুলো নিরাময় করার জন্য তোমার খাবারের পাতে অবশ্যই উচ্চ প্রোটিন সমৃদ্ধ খাবার রাখতে হবে। যেমন চর্বিহীন মাছ, মাংস, ডিম, চিজ, দুধ, পনির, মানে উচ্চ প্রোটিন রয়েছে এমন সোর্স আশা করি তোমরা প্রত্যেকেই জানো। নেক্সট, প্রোটিন নিয়ন্ত্রিত পথ্য, মানে কেউ ধরো ইউরিক অ্যাসিডের সমস্যায় ভুগছে, তাহলে বৃক্কের সমস্যায় ভুগছে, তাদের কিন্তু বেশি প্রোটিন খাওয়া চলবে না। তাদের ক্ষেত্রে প্রোটিন কিন্তু নিয়ন্ত্রিত খেতে হবে, অর্থাৎ যেগুলো উচ্চ প্রোটিন সমৃদ্ধ খাবার সেগুলোকে কন্ট্রোল করে একটা নির্দিষ্ট মাত্রা মেনে কম মাত্রায় কিন্তু খেতে হবে। উচ্চ কার্বোহাইড্রেট সমৃদ্ধ পথ্য, মানে তোমার শরীরে ক্যালোরির দরকার, কার্বোহাইড্রেটের দরকার, তখন উচ্চ কার্বোহাইড্রেট সমৃদ্ধ পথ্য খেতে হবে। যেমন মধু, গুড়, চিনি, মিষ্টি ভাত, এগুলো একদম কমন ব্যাপার, আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো। উচ্চ তন্তুযুক্ত খাদ্য, মানে যে খাবারগুলোতে প্রচুর পরিমাণে ফাইবার্স রয়েছে। এবার তন্তুযুক্ত খাবার খেলে কি হয় আমরা জানি যে কোষ্ঠকাঠিন্য হয় না। কেউ দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্যে ভুগছে তাদের ক্ষেত্রে কিন্তু এই উচ্চ তন্তুযুক্ত খাবার তাকে খেতে হবে। যেমন কি ভুসিযুক্ত দানাশস্য, যেমন তোমরা নাম শুনেছো ইসবগুলের ভুসি, তারপরে সবুজ শাকসবজি, তারপরে তোমার তন্তুযুক্ত যে ফল সেইগুলোকে তোমাকে খেতে হবে। সোডিয়াম নিয়ন্ত্রিত পথ্য, সোডিয়াম নিয়ন্ত্রিত পথ্য মানে হচ্ছে সেই সমস্ত পথ্য যেখানে নুন বা সোডিয়াম ক্লোরাইড NaCl থাকে না, বা নুনটাকে একটু কম মাত্রায় খেতে হবে সেক্ষেত্রে। এবং অবশেষহীন বা স্নিগ্ধ অনুত্তেজক খাদ্য, অর্থাৎ যে খাবারে তোমার বেশি ঝাল, বেশি মশলা, বেশি সুগন্ধ দেওয়া চলবে না। এবং এগুলো কিন্তু রোগীর কি অবস্থায় রয়েছে, রোগীর শারীরিক অবস্থা কীরকম তার উপর ভিত্তি করে বিভিন্ন রোগ নিরাময়কারী খাদ্য বা থেরাপিউটিক ফুড আমরা বলতে পারি, যেগুলো আমাদের রোগ নিরাময়ে বিশেষভাবে সাহায্য করে। তো এবার যেটা দেখে নেওয়া যাক সেটা হচ্ছে যে পথ্য, একজন ব্যক্তি সে যখন রোগাগ্রস্ত অবস্থায় তাকে কত রকমভাবে পথ্য দেওয়া যায়, অর্থাৎ কত রকমভাবে সেই রোগ নিরাময়কারী খাবারটাকে তাকে খাওয়ানো যায়। তো চলো একে একে আমরা দেখি। তো পথ্য প্রদানের পদ্ধতিকে আমরা মেনলি 3টে ভাগে ভাগ করি। একটি হচ্ছে মুখের মাধ্যমে গৃহীত পথ্য, একটি হচ্ছে টিউব ফিডিং এবং আরেকটি হচ্ছে ইন্ট্রাভেনাস ফিডিং। একে একে আমরা শব্দগুলোর অর্থ বুঝব। মনে করো কোনো একজন ব্যক্তির ফর এক্সাম্পল জরায়ুতে অপারেশন হয়েছে কোনো মহিলার, তাহলে
তার মুখে খেতে তো কোনো সমস্যা নেই, তাহলে সেই ব্যক্তিকে খাবার কিভাবে খাওয়ানো হবে না, সেই ব্যক্তিকে স্বাভাবিক যেরকম মুখের মাধ্যমে তাকে খাওয়ানো হয় সেই সমস্ত খাবার যা যা মুখের মাধ্যমে খাওয়ানো হয়, সেখানে নরম পথ্য থাকতে পারে, সেখানে কঠিন পথ্য থাকতে পারে, সেখানে তরল পথ্য থাকতে পারে, সেই খাবারগুলো কিন্তু সেই মহিলা বা কোনো ব্যক্তিকে খাওয়ানো হয়। অর্থাৎ মুখে খেতে সমস্যা হচ্ছে না এমন রোগের ক্ষেত্রে রোগীকে আমরা মুখের মাধ্যমে বা স্বাভাবিক যেরকম মুখে খায় সেরকমভাবে খাওয়াবো। বাট নর্মাল ডে টু ডে লাইফে যা যা খাবার খায় সেগুলো কিন্তু সেই পথ্য তালিকায় থাকবে না। তার কারণ আমরা জানি যখনও কোনো ব্যক্তির রোগাক্রান্ত অবস্থায় থাকে, তার ডাইজেস্টিভ সিস্টেম অনুন্নত, তার ইমিউনিটি অনুন্নত হয়, মানে দুর্বল হয়, তার ফলে তাকে যা মন তাই খাওয়ানো চলবে না। তার খাবার যেন সহজ পাচ্য হয়, তার খাবার যেন সহজ সরল হয় এবং তার খাবার থেকে যেন গ্যাস অম্বল বদহজম না হয়, সেটা ভালো করে খেয়াল রাখতে হবে। নেক্সট সেটা হচ্ছে টিউব ফিডিং। তোমরা অনেক সময় সিনেমাতে বা সিরিয়ালে দেখেছো যে একজন রোগী বেডে শুয়ে রয়েছে, তার নাকের মধ্য দিয়ে বা মুখের মধ্য দিয়ে একটা নল চলে গেছে। নলটা গেছে কত দূর? নলটা গেছে একদম পাকস্থলী পর্যন্ত এবং সেই নলের মাধ্যমে অ্যাকচুয়ালি খাবার যাচ্ছে। তাহলে টিউব ফিডিং মানে যখন কোনো ব্যক্তির শারীরিক অবস্থা অবনতির জন্য বা শারীরিক অবস্থার কারণে তাকে মুখের মাধ্যমে খাওয়ানোর পরিবর্তে তরল খাবার, মেনলি তরল এবং সহজপাচ্য খাবার সরাসরি নলের মাধ্যমে পাকস্থলীতে পাঠানো হয়। তাহলে পাকস্থলীতে চলে গেল, তাকে আর চিবুতে হলো না, তরল পথ্য, কিন্তু সেটা লিকুইড ফর্মে রয়েছে, সেটাকে কিন্তু ডাইজেস্ট করতে হবে। অর্থাৎ সেই খাবারটা পাকস্থলীতে যাবে, ডাইজেস্টেড হবে, পাকস্থলী থেকে ক্ষুদ্রান্তে যাবে, সেখানে তার পরিপাক হবে, ক্ষুদ্রান্তে গিয়ে তার খাবারের শোষণ হবে এবং যেরকমভাবে পরিপাক হয় ঠিক সেরকম। মানে এখানে মুখে খাওয়ার পরিবর্তে সে খেলো কার মাধ্যমে না টিউবের মাধ্যমে, একটা নলের মাধ্যমে। সেই পদ্ধতিটিকে বলে টিউব ফিডিং পদ্ধতি। কখন মেনলি খাওয়ানো হয়? ধরো অস্ত্রোপচার হয়েছে, মুখে মানে তোমার কোনো জায়গায় হয়তো পুড়ে গেছে বা কোনো কারণে ধরো হয়তো খাদ্য নালীর যেটা অংশ, সেই খাদ্য নালীর কোনো সমস্যা হয়েছে, সেক্ষেত্রেও কিন্তু তোমার এই টিউব ফিডিং করা হয়। এবং এক্ষেত্রে অবশ্যই যেটা বললাম যে খেয়াল রাখতে হবে সেখানে যেন সঠিক পুষ্টি উপাদান থাকে, আর না হলে তার পুষ্টি উপাদান, তার পুষ্টির চাহিদা যদি পূরণ না হয় তাহলে তার রোগ সারবে কী করে। সেই খাবারকে সহজ পাচ্য হতে হবে যেন সেই খাবার থেকে বদহজম, অ্যাসিডিটি, গ্যাস অম্বল না হয় এবং পথ্য প্রস্তুতিতে যেন জটিলতা কম লাগে, অর্থাৎ খুব দ্রুততার সাথে সেই পথ্যটা বানানো যায়। তুমি কোনো পথ্য খুব দ্রুততার সাথে বানাতে পারছো মানেই সেই পথ্যটা অ্যাকচুয়ালি সাধারণত সহজ পাচ্য হয়। সেই পথ্যতে মানে সেই খাবার থেকে সেই ব্যক্তির শারীরিক অসুবিধা সাধারণত কম হওয়ার কথা, মানে তোমার এই শোষণজনিত কোনো অসুবিধা, পরিপাকজনিত কোনো অসুবিধা, সেগুলো কম হওয়ার কথা। আর একটি পদ্ধতি সেটা হচ্ছে ইন্ট্রাভেনাস ফিডিং। দেখবে আমরা অনেক সময় দেখি যে স্যালাইন দেয়। স্যালাইনে কি করে না, স্যালাইনটা সরাসরি কিন্তু আমরা মুখের মাধ্যমে স্যালাইন খাও। তোমরা কি দেখেছো যে স্যালাইন খাচ্ছে মুখের মাধ্যমে? না, স্যালাইনে দেখবে পুরো নলটা গিয়ে চলে যায় আমাদের অ্যাকচুয়ালি শিরাতে, শিরাতে গিয়ে সরাসরি সেই স্যালাইনটা রক্তের সাথে গিয়ে মিশে যাচ্ছে। ঠিক সেরকম ইন্ট্রাভেনাস ফিডিং মানে স্যালাইনে যেমন স্যালাইন ওয়াটার থাকে, ইন্ট্রাভেনাস ফিডিং মানে সেখানে খাদ্যদ্রব্য অবশ্যই লিকুইড ফর্মে রয়েছে, সেই খাদ্যদ্রব্য যেটা অলরেডি ডাইজেস্টেড, সেখানে ডেক্সট্রোজ জাতীয় শর্করাকে ব্যবহার করা হয় যেটাকে আর পরিপাকের দরকার নেই, যেমন গ্লুকোজ সলিউশন হতে পারে, সেই খাবারটাকে সরাসরি রক্তের মধ্যে প্রবেশ করানো হয়। অর্থাৎ এখানে আমরা টিউব ফিডিংয়ে দেখছিলাম খাবারটাকে পাকস্থলীতে দিচ্ছিল, সেই খাবারটা পাকস্থলীতে তারপরে তার পরিপাক হচ্ছিল, ক্ষুদ্রান্তে পরিপাক হচ্ছিল, দিয়ে শোষিত হচ্ছিল শরীরে। এখানে ইন্ট্রাভেনাস ফিডিংয়ে রোগীর শারীরিক অবস্থা আরও খারাপ, টিউব ফিডিংয়ে যে রোগী রয়েছে তার থেকে আরও খারাপ। সে খেতেও যেমন পারছে না, একই সাথে সাথে তার ডাইজেস্ট করার, তার পরিপাক করার ক্ষমতা নেই, তার শোষণ করার ক্ষমতা নেই। অর্থাৎ ক্ষুদ্রান্তে আমরা জানি ভিলায় যে শোষিত হয় তার সেই ক্ষমতাটাও নেই, যে তার যে শারীরিক অবস্থা তার সেই সময় সেই ক্ষমতাটাও নেই যে ক্ষুদ্রান্তের ভিলায়ের মাধ্যমে খাদ্য থেকে পুষ্টিদ্রব্য শোষণ করবে। তাহলে উপায় কি? উপায় হচ্ছে যে সেই খাদ্যবস্তুটাকে একদম সহজ ফর্মে, একদম সহজ সরল
যে গঠন তার জটিল অবস্থায় নয়। যেমন আমরা কার্বোহাইড্রেট হচ্ছে জটিল অবস্থা, কিন্তু গ্লুকোজ হচ্ছে তার সরল অবস্থা, প্রোটিন হচ্ছে জটিল অবস্থা, অ্যামাইনো অ্যাসিড হচ্ছে সরল অবস্থা। তো আমরা এক্ষেত্রে ইন্ট্রাভেনাস ফিডিংয়ের ক্ষেত্রে খাদ্যবস্তুকে একদম সরল অবস্থায় সরাসরি রক্তের মধ্যে, আমরা শিরার রক্তের মধ্যে পাঠিয়ে দেবো। এবং তাহলে কি শিরার রক্তের মধ্যে যখনই খাদ্যবস্তুটা চলে যাবে বা সেই খাদ্যবস্তু কোষে কোষে যাবে, কোষে কোষে গিয়ে শক্তি সরবরাহ করবে, রোগী বেঁচে থাকবে। এবং এক্ষেত্রে একটা পদ্ধতি অবলম্বন করা হয়, সেটা হচ্ছে PICC এর একটা ডিভাইস, PICC, যেটার পুরো কথা হচ্ছে পেরিফেরালি ইনসার্টেড সেন্ট্রাল ক্যাথেটার। তো ক্যাথেটার যন্ত্র ব্যবহার করা হয় আর কি। তো কখন ব্যবহার করা হয় না, ধরো কোমায় চলে গেছে একজন ব্যক্তি, কোমায় চলে গেছে, মানে তার মস্তিষ্কের কোষগুলো হয়তো বেঁচে আছে, কিছু কোষ বেঁচে আছে মস্তিষ্কের, হ্যাঁ, মানে পুরো শারীরিক পুরো দেহের কোনো সেন্স নেই, সেক্ষেত্রে খাদ্যনালীর অস্ত্রোপচার হয়েছে, সেক্ষেত্রেও কিন্তু আমরা ইন্ট্রাভেনাস ফিডিং করব। এছাড়া শর্ট বাউল সিনড্রোম, সেক্ষেত্রেও ইন্ট্রাভেনাস ফিডিংয়ের মাধ্যমে সেই রোগীকে পথ্য সরবরাহ করা হয়। তাহলে বুঝতে পারছো, আমরা রোগীর শারীরিক অবস্থার উপর ভিত্তি করে পথ্য প্রদানকে আমরা মূলত 3 ভাগে ভাগ করি। যে কোনো রোগীকে যে কোনোভাবে আমরা পদ্ধতিতে খাবার দিতে পারবো না। একজন মনে করো ফর এক্সাম্পল কারোর জরায়ুর অপারেশন হয়েছে কোনো মহিলার, তাকে আমরা ইন্ট্রাভেনাস ফিডিং দিতে যাব না, অহেতুক, সেই ব্যক্তি তাহলে আরও অসুস্থ হয়ে পড়বে, তাকে আমরা মুখের মাধ্যমেই খাওয়াবো। কোনো ব্যক্তির পুড়ে গেছে, অস্ত্রোপচার করা হয়েছে গলাতে, তাহলে সে খেতে পারছে না, তাকে গিলতে পারছে না, তাকে টিউব ফিডিংয়ের মাধ্যমে খাওয়াবো। কোনো ব্যক্তির অবস্থা আরও খারাপ, কোমায় চলে গেছে, তার খাদ্যনালীতে অস্ত্রোপচার হয়েছে, পাকস্থলীতে অস্ত্রোপচার হয়েছে, তাহলে পাকস্থলীতে তো খাবার দেওয়া চলবে না, তাকে সরাসরি রক্তে খাবার দিতে হবে, যাতে সে রক্ত থেকে সরাসরি পুষ্টি উপাদান কোষের মধ্যে যেতে পারে। তাহলে তাকে আমরা দেবো ইন্ট্রাভেনাস ফিডিং। তো আশা করছি এই যে পথ্য বিজ্ঞান, পথ্য বিজ্ঞান কি এবং পথ্য প্রদানের পদ্ধতি নিয়ে যে আজকে ছোট্ট ক্লাস, সেটা তোমার বোঝা গেছে। কোনো জায়গায় ডাউট থাকলে অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। এবং আমি বারবার বলছি, আমি চাই ক্লাস ছোট হোক, অসুবিধা নেই, কিন্তু যে কনসেপ্টটা আমি বোঝাবো ক্লাসের মধ্যে, সেটা যেন তোমার মাথার মধ্যে ঢোকে, এটাই আসল উদ্দেশ্য। তুমি যেন পরীক্ষার হলে অন্তত কিছু লিখতে পারো, বিষয়বস্তুটা জানা থাকলে তুমি, আমার বিশ্বাস তুমি লিখতে পারবে। এবং আবারও বলছি, কোনো সমস্যা থাকলে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। গ্রুপে যে ডেসক্রিপশন, মানে তোমাদের যে ভিডিও ডেসক্রিপশন, সেখানে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেখানে তোমরা জয়েন হয়ে গিয়ে তোমার মতামত বা তোমার প্রশ্ন জানাতে পারো। কোনো জায়গায় নোটসের মানে চাহিদা থাকলে বা তুমি নিতে চাইলে সেটাও জানাতে পারো, ঠিক আছে। এবং অবশ্যই ভিডিওটাকে তোমার বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করে দাও, যাতে প্রত্যেকে এই ভিডিও থেকে কিছু শিখতে পারে। তো দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। এবং পুষ্টিবিজ্ঞান যেরকম পড়ছো মজার সাথে, পুষ্টিবিজ্ঞান শুধু জানলে হবে না, সেটাকে অ্যাপ্লিকেশনও তার করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। সুতরাং সেটাকে জানা এবং করার মাধ্যমে যেন পুষ্টিবিজ্ঞান তোমার জীবনে একটা পথকে আরও বেশি সুগম করে, যাতে মনে হয় যে না, পুষ্টিবিজ্ঞান জেনে বা পুষ্টিবিজ্ঞান পড়ে আমার জীবনে বিশেষ ফায়দা হলো। শুধু নাম্বারই পেলাম এমনটা নয়, যেন আমি বাস্তব জীবনে, আমার ব্যক্তিগত জীবনেও যেন তুমি পুষ্টিবিজ্ঞান থেকে মজা এবং শিক্ষা দুটোই নিতে পারো।